তাহলে দেখো, আজকে তোমাদের জন্য 13 নম্বর স্কুল নিয়ে চলে এসেছি ফিজিক্যাল সায়েন্সের। আর 13 নম্বর স্কুল আছে তোমার 338 পেজে। তাহলে দেখো, প্রথম কোশ্চিন কি বলা হয়েছে। কয়লার খনি থেকে কয়লা উত্তোলনের পূর্বে যে গ্রিন হাউস গ্যাসটি নির্গত হতে পারে তা হলো CH4, মিথেন গ্যাস। CH4 বা মিথেন গ্যাস। 2 নম্বর কি বলেছে, চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র তাপমাত্রার অক্ষকে কোন উষ্ণতায় ছেদ করে? তাহলে এটা পরম উষ্ণতায়। তাহলে পরম উষ্ণতা কোনটা? 0 ডিগ্রিতে হবে না, 273 ডিগ্রিতে হবে না, 100 ডিগ্রিতে হবে না, তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন হতো। তাহলে 0 কেলভিন দিলাম, তাহলে এইটা হয়ে যাবে তোমার অ্যান্সার। তারপরে দেখো 3 নম্বর কি রয়েছে, 4 মোল H2 ও 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা, এটা হয়ে যাবে 4। তাহলে কিভাবে 4 হলো দেখো, তাহলে এইভাবে 4 হলো। তাহলে কত, 4 মোল কি বলেছে H2 আর 2 মোল O2 বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? H2O উৎপন্ন করবে, গ্যাস। H2O গ্যাস উৎপন্ন করে দিল। তাহলে এটা 4 তখন পর্যন্ত ধরে লেখেনি, ধরে নাও এরকম কোশ্চিনে বলে দিয়েছে কি 4 মোল হাইড্রোজেন আর 2 মোল অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? স্টিম উৎপন্ন করছে। H2O ব্র্যাকেটে জি দিয়ে দিলে সেটা স্টিমের সংকেত হয়ে গেল। তাহলে এটা হলো। তাহলে এইটাকে যদি ব্যালেন্স করি, তাহলে দেখো এখানে 4 বসালেই কি হয়ে যাবে, হাইড্রোজেন কত 8টা, এখানেও 8টা আছে, এখানে অক্সিজেন 4টা, এখানেও 4টা, তাহলে 4 হয়ে গেলো। তাহলে কত মোল উৎপন্ন হয়ে গেল? তাহলে 4 মোল উৎপন্ন হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 4 মোল এইটা অ্যান্সার হয়ে গেল 4। তারপর দেখো, সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হলো ক্যালোরি ইন্টু সেন্টিমিটার ইনভার্স, তারপরে হচ্ছে তোমার সেলসিয়াস ইনভার্স, তারপরে সেকেন্ড ইনভার্স। এইটা অ্যান্সার হয়ে যাবে তোমার বি নম্বরটা। তারপরে দেখো 5 নম্বর কি বলেছে, কোনো অবতল দর্পণকে জলে ডোবানো হলে তার ফোকাস দৈর্ঘ্য কী হবে? অপরিবর্তিত থাকবে। ফোকাস দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না জলে ডুবালেও। তারপরে 6 নম্বর কি বলেছে, লেঞ্জের সূত্রের প্রতিষ্ঠার ভিত্তি হলো শক্তির সংরক্ষণ সূত্র। লেঞ্জের সূত্র হচ্ছে তোমার শক্তির সংরক্ষণ সূত্র। তারপরে হচ্ছে 7 নম্বর কি বলেছে, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেলে যে ত্রুটি দেখা যায় তা হলো দীর্ঘদৃষ্টি ত্রুটি। তারপরে দেখো 8 নম্বর কি বলেছে, আর্থিং তারের আন্তর্জাতিক বর্ণ, এটা হয়ে যাবে তোমার হলুদ। তাহলে দেখো কত নম্বর অপশানে আছে, তাহলে হলুদ তোমার আছে বি নম্বর অ্যান্সার অপশানে। তারপরে 9 নম্বর কি বলেছে, তেজস্ক্রিয়তা একটি কি? তেজস্ক্রিয়া একটি তোমার হচ্ছে নিউক্লিয় ঘটনা। তাহলে অ্যান্সার হয়ে যাবে নিউক্লিয় ঘটনা, ডি দাগের। 10 নম্বর কি বলেছে, নিচের কোন ধর্মটি পর্যায়গত নয়? তেজস্ক্রিয়তা তোমার পর্যায়গত নয়। তারপরে 11 নম্বর কি বলেছে, নিচের কোনটিতে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত? তাহলে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত N2 গ্যাসে, N ট্রিপল বন্ড N, তাহলে এইটাতে আছে তোমার সমযোজী। তারপরে কি বলেছে 12 নম্বর, তড়িতে কুপ্রবাহী একটি জৈব যৌগ হলো তোমার এটা সি নম্বর C12H22O11, এটা হয়ে যাবে তোমার তড়িতে কুপরিবাহী। তারপরে 13 নম্বর কি বলেছে, লেড নাইট্রেটের লবণে H2S পাঠালে যে পদক্ষেপটি উৎপন্ন হয় তার বর্ণ হয়ে যাবে কালো।
এই কোশ্চেনটা দুই একটা স্কুলে পড়েছে, 2-3টা স্কুলে আমি দেখেছি, তাহলে এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো 14 নম্বর কী বলেছে, এল অ্যালনিকোতে পাওয়া যায়, অ্যালনিকোতে পাওয়া যায় অ্যালুমিনিয়াম, নিকেল আর এফি, না উপরের সবকটি, তাহলে উপরের সবকটি হয়ে যাবে। অ্যালনিকোতে পাওয়া যায় লোহা, নিকেল, কোবাল্ট, কপার, টিন, এই সমস্ত জিনিস, তাহলে তার মধ্যে এই 3টাই আছে, তাহলে উপরের সবকটি হয়ে যাবে। তাহলে তোমার 15 নম্বর কী বলেছে দেখো, ইথানলে উপস্থিত কার্যকরী মূলকটি হলো ওএইচ গ্রুপ। ইথানলে কার্যকরী মূলকটি হচ্ছে তোমার ওএইচ গ্রুপ। তারপরে দেখো, তারপরে কি বলেছে, এসিকিউ প্রথম কোশ্চেন, পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় কত ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছে? তাহলে এইটা পাচ্ছে তোমার 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর বেড়ে চলেছে। অথবা কি বলেছে, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানের সংকেত লেখো। তাহলে মূল উপাদানের সংকেত মিথেন, আর মিথেনের সংকেত তোমরা সবাই জানো CH4, তাহলে CH4 হয়ে গেল। তারপরে 2 কি বলেছে, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সীমানা নির্দেশক অঞ্চলকে কি বলা হয়? তাহলে মেসোপজ, তাহলে এটা হয়ে যাবে তোমার মেসোপজ। 3 নম্বর, বাস্তব গ্যাস কি শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? তাহলে কি হবে, উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। 4 নম্বর কি বলেছে, অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত ধারণাটি অবতারণা করো। তাহলে বিপরীত ধারণাটি অবতারণা করতে বলেছে, তাহলে বিপরীত ধারণাটি দেখো আমরা, এইটা হচ্ছে তোমার বিপরীত ধারণা। তাহলে কি বলেছে বিপরীত ধারণাটা দেখো, একই চাপ ও উষ্ণতায় সমসংখ্যক অণু বিশিষ্ট সমস্ত গ্যাস সমান আয়তন দখল করে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রের বিপরীত ধারণা। তাহলে ওটা তোমরা পজ করে লিখে নেবে। এটা হয়ে গেল। তারপরে দেখো 5এরটা কি বলে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? তাহলে কোনো ধাতব পাতের মধ্যে দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ পাতটির বেদের সমানুপাতিক। তাহলে এইটা হয়ে যাবে মিথ্যা, পাতটার বেদের সাথে কি হয়, ব্যস্তানুপাতিক হয়। তাহলে এই কোশ্চেনটা হয়ে যাবে তোমার মিথ্যা অ্যান্সার। তাহলে অথবাতে কি বলেছে, বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন সব থেকে দ্রুত হয়। তাহলে এইটা হয়ে যাবে তোমার সঠিক, বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন সবচাইতে দ্রুত হয়, এটা হয়ে যাবে ঠিক অ্যান্সার, সত্য। তারপরে দেখো 2-6 কি বলেছে, অবতল দর্পণে কখন অসৎ বিম্ব গঠিত হয়? তাহলে অবতল দর্পণে অসৎ বিম্ব গঠিত হয় যখন মেরু আর ফোকাসের মধ্যে যখন কোনো বস্তু রাখা হয়, F আর P এর মাঝখানে, তাহলেই অসৎ বিম্ব গঠিত হবে। তারপরে দেখো 7 নম্বর কি বলেছে, গ্লিসারিনের কাঁচদণ্ড ডোবালে সেটি অদৃশ্য হয়ে যায় কেন? সেটি অদৃশ্য হয়ে যায় কেন? গ্লিসারিনে যদি আমি কাঁচদণ্ড ডোবাই তাহলে সেটি অদৃশ্য হয়ে যায় কেন? এদের প্রতিসারাঙ্ক সেম। তাহলে কেন অদৃশ্য হয়ে যায়? তাহলে গ্লিসারিন আর কাঁচদণ্ডের প্রতিসারাঙ্ক প্রায় সমান, ওই জন্যে এরা অদৃশ্য হয়ে যায় গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ড যদি ডুবায়। তাহলে 8এরটা কী বলেছে দেখো, ফিউজ তার কোন নীতির ওপর ভিত্তি করে কার্যকরী হয়? তাহলে তাপগতিবিদ্যার উপর ভিত্তি করে বা তাপশক্তির উপর ভিত্তি করে কার্যকর হয়। তারপরে হচ্ছে 9 নম্বর কি বলেছে, কোন উষ্ণতায় ধাতুর রোধাঙ্ক শূন্য হয়ে যায়?
তাহলে ধাতুর রোধাঙ্ক শূন্য হয়ে যায় 0 কেলভিন উষ্ণতায়। তাহলে 0 কেলভিন উষ্ণতায় ধাতুর রোধাঙ্ক কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। 10 নম্বর কি বলেছে, বস্তুর প্রাচীনত্ব নির্ণয়ে ব্যবহৃত তেজস্ক্রিয় মৌলটির নিউক্লিওটাইড হচ্ছে তোমার C14/6, কার্বনের C14 আইসোটোপটা ব্যবহার করা হয়। অথবা কি বলেছে দেখো, নিউক্লিয় চুল্লিতে গ্রাফাইট ও ভারী জল ব্যবহৃত হয় কেন? তাহলে এটা নিউক্লিয় চুল্লিতে গ্রাফাইট আর ভারী জল ব্যবহার করার একটাই লক্ষ্য হচ্ছে, সেটা বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা। মানে যেটা তোমার নিউক্লিয় বিভাজন বিক্রিয়া আছে, সেটা একবার শুরু হলে সেটাকে থামানো মুশকিল। তাহলে ওই জন্যে প্রথমেই সেটাতে ভারী জল আর গ্রাফাইট ইউজ করা হয়, যাতে নিউক্লিয় সংযোজন আর বিভাজন বিক্রিয়াটাকে কী করা হয়, কন্ট্রোল করা হয়। তার জন্যে ভারী জল আর কী করা হয়, গ্রাফাইট ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারলে আশা করি সবাই। তারপরে দেখো ডান দিক বাম দিক। তাহলে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সেটা হয়ে যাবে তোমার বেরিলিয়াম, বিই। ক্ষারীয় মৃত্তিকা ধাতু বেরিলিয়াম, বিই। তাহলে 2 নম্বর কী বলেছে, মৌলটির আয়নায়নের ইলেকট্রন বিন্যাস কি বলছে, নিয়নের মতো। তাহলে নিয়নের মতো কার ইলেকট্রন বিন্যাস? আয়নের যখন অ্যানায়ন হবে, তখন অ্যানায়ন মানে কি, একটা গ্রহণ করবে, তাহলে একটা বা দুটো গ্রহণ করবে, তাহলে সেটা কখন হয়ে যাবে, অক্সিজেন। তাহলে অ্যানায়ন সেটা হয়ে যাবে তোমার অক্সিজেন গ্রহণ করলে সেটা কার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে, নিয়নের মতো। তাহলে অক্সিজেন এটা হয়ে গেল। তাহলে ক্রায়োলাইট, অ্যালুমিনিয়াম। ক্রায়োলাইট কী হচ্ছে, ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। স্টেনলেস স্টিলতে কী আছে, ক্রোমিয়াম আছে। ব্যাস হয়ে গেল। তাহলে এটা সহজই ছিল। তারপরে দেখো বলছে, ক্ষার ধাতু সহজে ক্যাটায়ন উৎপন্ন করে কেন? তাহলে ক্ষার ধাতু সহজেই ক্যাটায়ন উৎপন্ন করে, এর একটাই কারণ, এদের বাইরের কক্ষে একটি মাত্র ইলেকট্রন থাকে, আর সেই ইলেকট্রনটা দান করে তারা খুব সহজেই কী করে, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। ওই জন্যে এরা ক্যাটায়ন উৎপন্ন করে। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। তারপরে দেখো, ব্লিস্টার কপার বলতে কি বোঝো? ব্লিস্টার কপার, তাহলে দেখো ব্লিস্টার কপারটা কি, এটা ব্লিস্টার কপার। তাহলে ব্লিস্টার কপার হলো একটি কালো ফোকাস যুক্ত, তাহলে ব্লিস্টার কপার হলো কি, একটি কালো ফোকাস যুক্ত পৃষ্ঠের ধাতব তামা বা ম্যাটকে রূপান্তরিত করার পণ্য এবং প্রায় 98.5 থেকে 99.5% বিশুদ্ধ। তাহলে এইটাই হচ্ছে তোমার ব্লিস্টার কপার। তাহলে রূপান্তরিত করার জন্য পণ্য হবে না, এটা জন্য হবে। তাহলে বুঝে গেলে ব্লিস্টার কপারটা কি। তাহলে এটি হলো একটি কালো ফোকাসযুক্ত পৃষ্ঠের ধাতব তামা, যা ম্যাটকে রূপান্তরিত করার জন্য এবং প্রায় 98.5 থেকে 99.5% বিশুদ্ধ হয়। তাহলে এটা হচ্ছে তোমার ব্লিস্টার কপার। তারপরে দেখো, সিলভার প্লেটিং এর ক্ষেত্রে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি হলো, লিখতে বলেছে সিলভার প্লেটিং এর। তাহলে বিক্রিয়াটি তোমার এইটা, ক্যাথোডে বিক্রিয়া সিলভার এজি অ্যাকুয়াস লিভার। তাহলে একটা ইলেকট্রন কি করেছে, গ্রহণ করেছে। তাহলে একটা ইলেকট্রন যেই গ্রহণ করেছে, তাহলে এজি সিলভার সলিড রূপে উৎপন্ন করেছে। এটাই হচ্ছে তোমার ক্যাথোডের বিক্রিয়া। তারপরে দেখো কি বলেছে,
14 নম্বর, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি ব্যবহারের অসুবিধা কী কী? তাহলে এসি ব্যবহারের বা অল্টারনেটিভ কারেন্ট ব্যবহারের অসুবিধা কী আছে? তাহলে অল্টারনেটিভ যদি আমরা কারেন্ট ব্যবহার করি তাহলে একমুখী প্রবাহ হবে না, যেটা ডিসিতে হয়। আর তোমার তড়িৎ লেপনের জন্যে অবশ্যই একমুখী কারেন্ট অবশ্যই দরকার, যাতে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা প্রবাহ বজায় থাকে। তাহলে এসি যদি আমি কারেন্ট ইউজ করি তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে প্রবাহ থাকবে না, একবার এদিকে যাবে, এদিকে যাবে, ওইদিকে যাবে, সেদিকে যাবে, তাহলে এইরকম টাইপের হয়ে যাবে। তার জন্যে আমরা এসি ব্যবহার করি না, ডিসি ব্যবহার করি। বুঝে গেলে? তারপরে 15 নম্বর কী বলেছে, কোন গ্যাস ব্যবহৃত পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে হয়? তাহলে সেটা হয়ে যাবে H2S গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস, H2S। তারপরে দেখো অথবার কোশ্চেন, 98% গাঢ় H2SO4 দ্বারা সালফার কী করেছে? পরের পেজে দেখো, সালফার ট্রাই অক্সাইড শোষিত হলে উৎপন্ন যৌগটির নাম ও সংকেত লেখো। উৎপন্ন যৌগটির নাম হয়ে যাবে তোমার ওলিয়াম, সংকেত হয়ে যাবে তোমার H2S2O7, এটা হয়ে যাবে ওলিয়াম H2S2O7। তারপরে দেখো হাইড্রোজেন সালফাইডকে কিভাবে শনাক্ত করবে? তাহলে লেড অ্যাসিডের পরীক্ষা দ্বারা হাইড্রোজেন অ্যাসিডকে শনাক্ত করা যায়। তারপরে দেখো 3 কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত লেখো। 3 কার্বন যুক্ত, তাহলে CH3, CH2 আর একটা CH2 দিয়ে দাও, আর COH, তাহলে একসাথে হবে। এখানে আমার জায়গা ছিল না, ওই জন্য লিখে দিলাম। তাহলে CH3, CH2, CH2, COOH, তাহলে এখানে 3টা কার্বন আছে, আর এটা কার্বক্সিলিক গ্রুপের কার্বন, তাহলে এটা তো বাদ, তাহলে 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত হয়ে গেল। তারপরে দেখো কি বলেছে, পিভিসি পলিমারটির গঠনগত সংকেত লেখো। এখানে পিভিসি গঠনগত পলিমার সংকেত আমি এখানে একটু দেখে দিচ্ছি। পিভিসি, তাহলে সেটা CH2, CH আর ক্লোরিন, তাহলে এইটা হচ্ছে তোমার গঠনগত সংকেত। এইটা হচ্ছে তোমার গঠনগত সংকেত পিভিসি পলিমারের। বুঝতে পারলে তাহলে? তারপরে দেখো, তারপরে কী লিখেছে 18 নম্বর কি বলেছে, ইথানোয়িক অ্যাসিড এর একটি ব্যবহার লেখো। ইথানোয়িক অ্যাসিডের ব্যবহার হচ্ছে ফটোগ্রাফিক প্লেট তৈরি করতে ব্যবহার করা হয় ইথানোয়িক অ্যাসিড। তাহলে একটা ব্যবহার হয়ে গেল, তাহলে তোমাদের এই স্কুলটা শেষ। তাহলে যারা এত দূর পর্যন্ত ভিডিও দেখেছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবে, তাহলে পরবর্তী ভিডিওটা যাতে তোমরা ছাড়ার সাথে পেয়ে নাও। থ্যাংক ইউ।